সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজ শুরু হবে ১ অক্টোবর থেকে। এটি পরবর্তী ৩ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে রাজনৈতিক দল, ছাত্র নাগরিক সমাজ ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ব্যাপক ভিত্তিক ৩ থেকে ৭ দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এস এম আরিফের রিপোর্ট। জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ও সুশাসন ব্যবস্থার সংস্কারের জন্য ৬ প্রতিষ্ঠানে আলাদা কমিশন গঠনের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি, সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে অধিক। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ৬ জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। এক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসনে সরফরাজ চৌধুরী, বিচার বিভাগে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান, দুর্নীতি দমনে ডক্টর ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনে আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর স্বাধীন মালিক। প্রধান উপদেষ্টা জানান, ১ অক্টোবর থেকে কমিশনগুলো কাজ শুরু করতে পারে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী ১ অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি এবং এটি পরবর্তী ৩ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে ছাত্র সমাজ সহ সংশ্লিষ্ট সকল প্রতিনিধিদের নিয়ে পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক ৩ থেকে ৭ দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে। প্রধান উপদেষ্টা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি, লুটপাট ও অপশাসনের চিত্র তুলে ধরে প্রতিটি খাতে সংস্কারের প্রয়োজনের কথা বলেন। তিনি এসব বিষয়ে প্রতিটি নাগরিককে যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকার আহ্বান জানান। কাউকে আইন হাতে তুলে না নিতেও সতর্ক করে বলেন, কেউ আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটা জাতির সংস্কার শুধু সরকারের সংস্কার হলে হয় না। আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যবসায়ী সংস্কার আনুন। আপনি শ্রমিক হলে আপনার ক্ষেত্রে আপনি সংস্কার করুন। আপনি রাজনৈতিক নেতাকর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন। আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন। আমি এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত ১:৩০টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। বোর্ড কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে মেডিকেল বোর্ড। গত ৭ জুলাই রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ২১ অগস্ট সন্ধ্যায় হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে নেওয়া হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আসাদুজ্জামানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছে। এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ার নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার
আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়। গত মঙ্গলবার ডিএমপির খিলগাঁও থানায় এই মামলাটি দায়ের করা হয়। জনির বাবা ইয়াকুব আলীর এই মামলায় দায়ের করেন। মিয়ানমারে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্তের নানা পয়েন্টে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা সতর্কতার পরও বন্ধ হচ্ছে না অনুপ্রবেশ। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ হচ্ছে সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা। কক্সবাজারের প্রতিনিধি এম সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। সরকার পতনের পর কয়েকদিন সীমান্ত এলাকা সহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন করে অনুপ্রবেশ শুরু করেছে রোহিঙ্গারা। সম্প্রতি নিরাপত্তা তৎপরতা বাড়ানো হলেও থামছে না অনুপ্রবেশকারী। রাতের আধারে যোগ হয়েছে দালালদের দৌরাত্ম্য। ৫ আগস্ট পরবর্তী সময়ে ১০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি এই সংখ্যা কমপক্ষে ২০,০০০। একই সঙ্গে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে আরও ৩০,০০০ রোহিঙ্গা। আইডিবি ক্যাম্প দিয়ার মদিত ইতাহান মা রাখিব দাহান মা সেরি আরা জেনে ভারিয়ে নে অনারা দুনিয়ায় তো আরাদা সাইড দেখি আরা দেশা নারা চাই। রোহিঙ্গারা যাতে স্থানীয়দের বাসায় অবস্থান নিতে না পারেন সেই লক্ষ্যে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে বিজিবির টেকনাফ ও কক্সবাজার অঞ্চলের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। গত এক মাসে অনুপ্রবেশের চেষ্টায় ৪,৫০৬ জন রোহিঙ্গাকে আটকের পর ফেরত পাঠানো হয়েছে। টেকনাফ ও উখিয়ার ৩০টি সীমান্ত পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। থাকছে ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনদের বাড়ির পাশাপাশি ভাড়া বাসায়। রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আমরা লক্ষ্য করছি টেকনাফের অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে। টাকার বিনিময়ে অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন দালালের মাধ্যমে তারা আমাদের এখানে অনুপ্রবেশ হচ্ছে। তো এই জিনিসটা আমাদের জন্য খুবই একটা ভয়াবহ বিষয়। নতুনভাবে রোহিঙ্গা প্রবেশের বিষয় নিশ্চিত করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিভাগ। ইতিমধ্যে ক্যাম্পে কিছু বেশ উল্লেখযোগ্য রোহিঙ্গা প্রবেশ করেছে। তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় আছে বা তাদের অন্য রোহিঙ্গাদের বাসায় আছে। নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে বাংলাদেশ সরকার। নেওয়া হয়নি তাদের তালিকা করার উদ্যোগও। যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত আসলেও তাদেরকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়বে মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। লাগামহীন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাঠে নেমে তদারকি করলেও কিছুদিন বাজার শিথিল থাকায় ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল সব ধরনের পণ্য। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আবারও যেন সব ধরনের পণ্যের দাম ক্রয় ক্ষমতার বাহিরে। বাড়তি দামে ক্রয় করতে হচ্ছে সবজি থেকে শুরু করে সব ধরনের পণ্য। আবু সাইদ অপুর রিপোর্ট। দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবু সাইদ অপু। বাজার পরিস্থিতি কেমন চলছে এ নিয়ে আমরা কথা বলবো ভোক্তাদের সাথে। কি বলছেন তারা, সত্যি কি তারা স্বস্তিতে রয়েছেন? গেল কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তি থাকায় নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের। যদিও মাঠ পর্যায়ে বছরের 11 মাস খোঁজ খবর না থাকলেও রমজান মাস আসলে বাজার নিয়ন্ত্রণে নড়েচড়ে বসে ভোক্তা অধিকার সহ মনিটরিংয়ের ব্যবস্থায় থাকা কর্তারা। আর এই পরিস্থিতি শুধু রাজধানী নয়, সারা দেশের বাজারগুলোর। কিন্তু পরিস্থিতি যেন যেই লেও সেই কদু। লাগামহীন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাঠে নেমে তদারকি করায় বাজার কিছুদিন শিথিল থাকায় ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল সব ধরনের পণ্য। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আবার যেন সব ধরনের পণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই তো ক্ষোভ আর আক্ষেপ যেন ভোক্তাদের এখন নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। প্রতিটি পণ্যে বেড়েছে 10 থেকে 20 টাকা। আবার কোনো কোনো পণ্যের সরবরাহ কম থাকায় 30 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তি দাম ঠেকেছে। গত সপ্তাহে 120 টাকা কেজি ছিল,
এই সপ্তাহে 160 টাকা। টমেটো 140 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, আবার করলাও 50 টাকা 60 টাকা কেজি। যখন না পাওয়া যায়, ক্ষেতের থেকে উঠাতে না পারে, তখন একটু দাম হয়ে যায়। মানুষের শর্ট পড়লে মালের দাম বাড়ে, কিন্তু এছাড়া মালের দাম বাড়ে না। বলছে যে দাম পানির মতো হয়েছে, পানির মতো হয়ে গেছে। 1300-1400 টাকা, বেসিক্যালি 1300-1400 টাকা হচ্ছে ছোট ছোট ইলিশগুলো। হ্যাঁ, আপনি দেখবেন এখানে যে ইলিশগুলো আছে সেগুলো হয়তো 1300 হতে পারে। সপ্তাহে দাম মনে হয় বাড়বে আরো। আমরা অল্প বেতনে চাকরি করি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো যে দামটা যদি কমে তাহলে আমাদের জন্য জীবন ধারণ করতে অনেক সুবিধা হয়, না আমাদের অনেক কষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। গত 30 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন উত্তাল ছিল গোটা দেশ। যাত্রাবাড়ির শনিরাখড়া এলাকায় রাজমিস্ত্রির কাজ শেষে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন বাবুল মৃধা। স্বৈরাচার পতনের আন্দোলনে মিছিলের পেছন থেকে একটি গুলি এসে পিঠে লাগে। 1 মাস 20 দিন হাসপাতালে নিজের সাথে যুদ্ধ করে 9 আগস্ট মৃত্যুর কাছে হেরে যান তিনি। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। প্রতিনিধি এ মহিদুজ্জামান ডিউকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত শারমিন। পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী গ্রামের বাবুল মৃধা প্রায় 23 বছর আগে যোগ দেন রাজমিস্ত্রির কাজে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে কলেজ পড়ুয়া ছেলের সাথে যোগ দেন বাবা বাবুল মৃধাও। আন্দোলনরত অবস্থায় গত 20 জুলাই রাত 8টার দিকে হঠাৎ পুলিশের বুলেট এসে পিঠে লাগে বাবুল মৃধার, আর তাতেই রাজপথে লুটিয়ে পড়েন তিনি। শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে নেওয়া হয় সামরিক হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবুল মৃধা। বৃদ্ধ বাবা মার একমাত্র উপার্জনক্ষম সন্তান বাবুল মৃধা, যাকে হারিয়ে নিস্তব্ধ তারা। সেই সাথে শোকে হতবিহ্বল তার স্ত্রীও। বড় ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দেবেন, আর আমার ছোট ছেলেটা আমি কি করে মানুষ করবো, কি করবো, আপনারা দয়া করে একটু চেষ্টা করে দেবেন। গুল্লি পড়ছে পরীক্ষা ফেরের মধ্যে অত্যাচার হইয়া ছোট ভাই বাবলু মৃধার যারা হত্যা করছে, আমরা সেই সত্যার বিচার চাই। তাকে যে সরকার সাহায্য সহযোগিতা করে এটা আমরা কেন। শুধু বাবুল মৃধা নয়, আন্দোলনে শহীদ হওয়া সকল পরিবারের প্রতি সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান এই কর্মকর্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দশমিনা উপজেলায় ইতিমধ্যে 3 জন শহীদ হয়েছেন এবং একজন ঢাকায় এখনো চিকিৎসাধীন আছেন, তো তাদের প্রতি আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বাবুল মৃধার হত্যার সুষ্ঠু বিচার সহ পরিবারের কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। প্রতি বছরের ন্যায় এবারও রোপা আমন মৌসুমকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জমজমাট ঐতিহ্যবাহী ধানের চারার হাট। ধানের বিভিন্ন জাতের চারা নিয়ে কৃষক ও ব্যাপারীরা হাটে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসহ যেসব এলাকায় বীজতলা তৈরির সুযোগ নেই, সেসব স্থানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এখান থেকে তাদের কাঙ্ক্ষিত চারা সংগ্রহ করছেন। প্রতিদিন হাটে 15 থেকে 20 লাখ টাকার চারা বিক্রি হচ্ছে। প্রতিনিধি আফামা কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 54,425 হেক্টর জমিতে। এবছরের বন্যায় প্রায় 6,000 হেক্টর জমির ক্ষতি হলেও এখন পর্যন্ত আবাদ হয়েছে 34,000 হেক্টর জমিতে। মৌসুমকে সামনে রেখে জেলার একাধিক স্থানে বসেছে ধানের চারার হাট। কুমিল্লা সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুরে বসেছে জমজমাট ধানের চারার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী হাট। এই হাট থেকে জেলা ছাড়াও আশপাশের জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তাদের কাঙ্ক্ষিত চারা সংগ্রহ করছে। মহাসড়কের দুপাশে গড়ে ওঠা হাটে খাসা, নাজিরশাইল, বিনা 7, বিনা 22, বৃধান 75, 87, 93 ছাড়াও স্থানীয় জাতের কালিজিরা ও পাজাম চালের চারা রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন এবার প্রতি আটি ধানের চারা 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। নন্দনপুর বাজারটা আপনার এই ধানের চারার জন্য একটা ঐতিহ্যবাহী বাজার। অন্য বছর থেকে একটু ভালো বেচতেছি, আর জালার সব প্রকার জাল হইয়া না আছে, যত 7, 22, নাজিরশাইল, খাসা সব জাতের জাল হইয়া না আছে। জ্বালা উঠে মানে জ্বালা বিক্রি হয়, এই বছরও জ্বালার আমদানি ভালো, রপ্তানিও ভালো হইতেছে। এই ওষুধের জ্বালা কিনছি, জ্বালা কিনা
সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকার চারা বিক্রি হয় এ হাটে। কিন্তু এবছর বেচাকেনা ভালো হলেও ক্রেতারা বলছে গত বছরের তুলনায় চারার মূল্য একটু বেশি মনে হচ্ছে। দামে ধরে বনলে এবং আমি 4 থেকে 5 খানে হাত লাগামো। বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, এর জন্যই মনে হয় দাম বাড়তেছে। প্রতিদিন পুরানা বাজারে নিজে 30 থেকে 40 লাখ টাকার আমি চারাগুলা বিক্রি হইতেছে। কৃষি বিভাগের এই উপপরিচালক জানান, জেলার কৃষকরা ছাড়াও হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জেলার কৃষকরাও এ বাজার থেকে ধানের চারা কিনে নিয়ে যায়। যে সমস্ত কৃষকরা বীজতলা করে না, সরাসরি চারা ক্রয় করে, তাদের জন্য সহায়ক হয়। এছাড়া বাংলা জেলার আশেপাশে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় এই চারার ব্যাপক চাহিদা আছে গুণগত মান বিচার করে, এবং খুব জনপ্রিয় এই আমাদের এই চারার হাটটা। চলতি রোপা আমন মৌসুমে বীজতলার টার্গেট ধরা হয়েছে 2794 হেক্টর, অর্জন হয়েছে 3182 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, একটা সিস্টেমের বিরুদ্ধে তাদের আন্দোলন। ছাত্র সমাজ হাসিনাকে ঠকাতে সক্ষম হয়েছে, কিন্তু তার সঙ্গে পাঙ্গা এখনো ছড়িয়ে আছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। আমাদের যে জাতীয় যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রাম শুধুমাত্র খুনি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে নয়, একটা সিস্টেমের বিরুদ্ধে আমাদের আন্দোলন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মাইমুনুল হক বলেছেন, সংবিধান অর্ধ শতাব্দী বাংলাদেশের মানুষকে হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের বিরুদ্ধে চালিত করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাইয়ের মাধ্যমে পার্শ্ববর্তী বন্ধু রূপী রাষ্ট্র বাংলাদেশের বুকের উপর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নীতিমালার আলোকে গণ অভিপ্রায় বিরোধী সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল। বুধবার মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক সংলগ্ন প্রধান সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্যবাদ বিরোধী পথসভায় প্রধান বক্তা হিসাবে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল সহ রায়ানুর রহমান শ্রেষ্ঠ ও আল রাফি রহমান নামে 2 জন যুবককে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতা উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্চ প্রাইভেট কার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাদক, চাঁদাবাজি, দখলবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সঙ্গে উপজেলার সকল রাজনৈতিক ও নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান দীপু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সহ উপজেলা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। পাবনার ঈশ্বরদীতে স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরের হামলায় মিথ্যা মামলার বিএনপি দণ্ডপ্রাপ্ত 30 জন নেতাকর্মীদের জামিনে মুক্তি হওয়ার বিশাল গণ সংবর্ধনা দিয়েছেন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা। বুধবার ঈশ্বরদী বাস টার্মিনালে উপজেলা ও পৌর শাখার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ঈশ্বরদী পৌর যুব দলের নেতা আনিসুর রহমান, বিএনপি নেতা আমিনুল ইসলাম আমিন, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক তুইন বিন সিদ্দিক, বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান, জাসদ নেতা রবিউল ইসলাম রবি সহ ঈশ্বরদী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সহযোগীদের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুনি শেখ হাসিনা ও তার দোসর কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুষ্টিয়ার মিরপুরে জনসভা করেছে বিএনপি। বুধবার উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের কেএনবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উক্ত জনসভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ২ মিরপুর মারা আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তহিদুল ইসলাম আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জামায়াত ইসলামী আয়োজিত শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ পরিবারের হাতে ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় ও জেলা উপজেলার জামায়াতের নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ৪ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জামায়াত ইসলামী। নবীনগর পৌরসভার জামায়াত ইসলামীর আমির মুখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও কুমিল্লা জেলা মহানগর আমির খান দিন মোহাম্মদ। বিচার বহির্ভূত সহ হামলায় নিহত ছাত্র শিবিরের নেতাকর্মীদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের নামকরণ করা হয়েছে। বুধবার উপজেলা শহরের বিভিন্ন এলাকায় নিহতদের নামে নামফলকের উদ্বোধন করা হয়। এ সময় জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান মিঠু, উপজেলা জামায়াতের নায়েবি আমির আবু তালিব সহ নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে কালীগঞ্জ গান্না সড়কের চাপালি সড়কে শিবির কর্মী আবু জর গিফারির স্মরণে সড়কের নামকরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন সড়কে শিবির কর্মী আসলাম হোসেন, শামীম মাহমুদ, মহিউদ্দিন সোহানের নামে সড়কের নামকরণ করা হয়। ময়মনসিংহে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা ও মহানগর যুব দল এবং স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে দক্ষিণ জেলা যুব দলের সভাপতি রকুনুজ্জামান সরকার রকুন, মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদের আহ্বায়ক শহীদুল আমিন খসরু ও মহানগর আহ্বায়ক আমিনুল হক ফয়সাল সহ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন সহ বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি অনুষ্ঠানের আয়োজন করে। জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, লোকমান আহমেদ খান লিটন, মাইনউদ্দিন বাবুল। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার দোয়া করা হয়। সিরাজগঞ্জে চৌহালিতে যমুনা নদীর পানিতে ডুবে ২ শিশু নিখোঁজ হয়েছে। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানায়, শিশু হজরত আলী ও জান্নাতি যমুনা নদীতে দাদার সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে এখনও খোঁজাখুঁজি শুরু নেই বলে দাবি করেছেন পরিবার। দেশের চলমান পরিস্থিতি এবং দলকে আরও গতিশীল, শক্তিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে রংপুরের পীরগাছা উপজেলায় কাবিলপুর ইউনিয়নে বিএনপির আয়োজনে সংগঠিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার লালদিঘি মেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে সন্ধ্যায় বড় আলিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে হোসেনপুর দাখিল মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ আরও অনেকে।
পাট শিল্প ভারত চক্রান্ত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয় শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, চামড়া শিল্প এখান থেকে বিতাড়িত করে নিয়ে গেছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানান জননেত্রী। ধামরাইয়ের ঢুলিভিটা বাস স্টেশনে ঢাকা জেলা শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনগণকে সমবেত করে ঐক্যবদ্ধ করে শিল্প রক্ষা, দেশ রক্ষা, শ্রমিকের মজুরি আদায় এবং শিল্প বাঁচানোর জন্য আমাদের এই আহ্বান আপনাদের কাছে নিয়ে আজকে হাজির। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 5 সন্তানের জন্ম দিলেন মেরিনা আক্তার নামে এক মা। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 22 নং ওয়ার্ডে সিজারের মাধ্যমে এসব শিশুর জন্ম হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শাহিদার তত্ত্বাবধানে রয়েছে নবজাতক ও তাদের মা মেরিনা। হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্যজাত নবজাতক 5 জনই ছেলে সন্তান। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল FM শামীম আহমেদ জানান, নবজাতকগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং তাদের মা মেরিনা পর্যবেক্ষণে রাখা হয়েছে। পটুয়াখালী বাউফলের সূর্যমণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন শেষে নুরাইনপুর বন্দরের প্রতিবাদ মিছিল করেন নেতাকর্মীরা। বুধবার নুরাইনপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা মিলনায়তনে সূর্যমণি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার মনিরের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সূর্যমণি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদিন বাড়ির সভাপতিত্বে সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সূর্যমণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুল আমল জমাদ্দার। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় উত্তম কৃষি ব্যবস্থাপনা, নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে গ্যাম্প স্কুল। কৃষি সম্প্রসারণ অফিসারের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল উত্তম কৃষি চর্চা ও কৃষি সেবা কেন্দ্র পরিচালিত হয়ে আসছে। উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হুসেইনের নেতৃত্বে গ্যাপের 4টি স্কুল পরিচালনা করে আসছেন অতিরিক্ত কৃষি পরিচালক কর্মকর্তা সাজিদুর রহমান।